বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টারে এইসি বাংলা বা এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এই বাংলা নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। তোমাদের জাতীয় শিক্ষানীতি অনুসারে যে নতুন সিলেবাস থার্ড সেমিস্টারের জন্য দেওয়া হয়েছে তাতে রয়েছে একালের বা আধুনিক কালের কবিতা, যেখানে প্রথম কবিতা দীনেশ দাসের কেরানি এবং প্রেমেন্দ্র মিত্রের লেখা মানে কবিতা, এই দুটি কবিতার আলোচনা কিন্তু ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। সেটা যদি না দেখে থাকো তাহলে দেখো, আই বাটনে লিঙ্ক আসছে, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের যে শেষ কবিতা রয়েছে, অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায়ের লেখা অবনী বাড়ি আছো, এই কবিতাটি নিয়ে আলোচনা। শুরুতেই সবার প্রথমে বলবো, আজকে তোমাদের যে টেক্সট পার্টটা আমি আলোচনা করছি সেটা খুব ভালো করে দেখার জন্য এবং মানেটা ভালো করে বোঝার জন্য ভিডিওটা পুরোটা দেখো। কারণ কবিতাটির আকৃতি খুব বেশি বড় না হলেও তার অন্তর্নিহিত অর্থ কিন্তু অনেকটাই গভীর, তাই সেটা বোঝার জন্য তোমাকে কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং এই কবিতাটা ভালো করে বুঝে নিতে হবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নেওয়া যাক, এই যে অবনী বাড়ি আছো কবিতাটি রয়েছে তার মূল অর্থটা কি বোঝানো হয়েছে। দেখো, তোমাদের সামনে পিডিএফে অবনী বাড়ি আছো কবিতাটি একদম লেখা রয়েছে। সবার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে কিছু একটু জেনে নেব। দেখো, শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম 1933 সালের দক্ষিণ 24 পরগনা জেলার বহরুতে। ছাত্রজীবন থেকেই মেধাবী শক্তি চট্টোপাধ্যায়ের প্রতিভা তার কবিতা লেখার কৌশলে পরিচয় পাওয়া যায়। বিভিন্ন পত্রপত্রিকায় রূপচাঁদ পক্ষী ছদ্মনামে তিনি বহু কবিতা লেখা শুরু করেছিলেন। তার প্রথম প্রকাশিত কাব্যের নাম জোম 1956 সাল কবিতা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার বিশেষ বিশেষ কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে হে প্রেম হে নৈশব্দ, তিন তরঙ্গ, ধর্মেও আছো জিরাফেও আছো, অনন্ত নক্ষত্র বিথির তুমি, সোনার মাছি খুন করেছি, হেমন্ত অরণ্যে আমি পোস্টম্যান, ছিন্ন বিচ্ছিন্ন, ঈশ্বর থাকেন জলে, অস্ত্রের গৌরবহীন একা ইত্যাদি। 1975 সালে তিনি আনন্দবাজার ও দেশ পত্রিকা গোষ্ঠীর দ্বারা প্রফুল্ল কুমার ও সুরেশচন্দ্র স্মৃতি পুরস্কারে ভূষিত হন যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের জন্য। পরবর্তীকালে তিনি 1983 সালে একাডেমি পুরস্কারও লাভ করেছিলেন। আমাদের এই যে পাঠ্য কবিতাটি রয়েছে, অর্থাৎ অবনী বাড়ি আছো, এই কবিতাটি তার রচিত যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো এই যে কাব্যগ্রন্থটি লেখা রয়েছে ধর্মেও আছো জিরাফেও আছো, অর্থাৎ এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে তাহলে অবনী বাড়ি আছো কবিতাটি উৎসগ্রন্থ যদি বলা হয় তাহলে ধর্মেও আছো জিরাফেও আছো এই কাব্যগ্রন্থটি ধরতে হবে। কাব্যগ্রন্থটি সবার প্রথম 1965 সালে প্রকাশিত হয়েছিল। এবার চলো একটুখানি কবিতাটার আলোচনার দিকে এগিয়ে যাই। দেখতে পাচ্ছ কবিতাটার আয়তন বা কবিতাটা কিন্তু খুব একটা বেশি বড় নয়, 3টে স্তবকের কবিতা, কিন্তু এই 3টে স্তবকের মধ্যে কিন্তু বিশেষ একটা গভীর অর্থ লুকিয়ে রয়েছে, সেটা কিন্তু তোমাকে খুব ভালো করে বুঝে নিতে হবে। চলো আগে প্রথমে কবিতাটা পাঠ করি, তারপর প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেওয়া যাবে। অবনী বাড়ি আছো শক্তি চট্টোপাধ্যায়। দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণমুখ সবুজ নালি ঘাস দুয়ারে চেপে ধরে। অবনী বাড়ি আছো? আধে কলিন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? কবিতাটির 3টে স্তবক কিন্তু খুব সহজ বা সিম্পল বলা যেতে পারে, কিন্তু অর্থটা যখন তুমি বিশ্লেষণ করবে তখনই বুঝতে পারবে এই কবিতাটির গূঢ়ার্থ। প্রথম যে স্তবকটি বলছে দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? মাঝরাতে পাড়ার সকলে যখন দরজা বন্ধ করে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ শোনা যায় দরজায় কড়া নাড়ার শব্দ। কড়া বলতে এখানে কি বোঝা হয়েছে? দরজার খিলের কথা বোঝানো হয়েছে। আর সেই শব্দের সঙ্গে এগিয়ে আসে আরও একটি প্রশ্ন।
প্রশ্নকর্তা জানতে চান অবনী বাড়ি আছে কিনা। আমাদের বুঝতে বাকি থাকে না কবিতাটির অর্থ এখানে কি। কবি দুয়ারেটে কথাটির মধ্যে দিয়ে সাধারণ মধ্যবিত্ত মানুষদের সবসময়ের কিছু যেন পাশ কাটিয়ে চলার প্রবণতাকে ব্যক্ত করছেন। ঘুমিয়ে আছে পাড়া কথাগুলির মধ্যে দিয়ে তাদের মধ্যবিত্ত জীবনযাপনের স্থবিরতার কথাই আমাদের কাছে তিনি তুলে ধরছেন। বহির্জগতের কোনো আঁচই যেন এই নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষরা তাদের দেহ মনকে স্পর্শ করাতে চান না। তার জন্যই এই মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষদের দুয়ারেটে ঘুম। বোঝা যাচ্ছে? তাহলে এই দুয়ারেটে ঘুমের মধ্যে কি বোঝানো হয়েছে? মধ্যবিত্ত সাধারণ পরিবারের মানুষ বহির্জগতের সমস্ত যে দুঃখ কষ্ট যাবতীয় যে গ্লানি রয়েছে সেগুলো থেকে দূরে থাকার জন্য এই দুয়ার এটে ঘুমিয়ে রয়েছে। কেবল শুনি রাতের কড়ানাড়া, এই শব্দটির মধ্যে দিয়ে কবিতার মানবিক সত্তা জাগরণের কথাই ব্যক্ত করেছেন। আসলে বহির্জগতের সমস্ত পারিপার্শ্বিকতাকে এড়িয়ে সবাই দুয়ারেটে ঘুমিয়ে পড়লেও কবি কিছুতেই তা পারছেন না। আসলে এখানে যে অবনী যে চরিত্রটির কথা অবতারণা করেছেন শক্তি চট্টোপাধ্যায়, সেই অবনী কিন্তু আসলে কবি নিজেই। অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে সমস্ত পারিপার্শ্বিক পরিবেশের বন্ধন ছিন্ন করে যখন মধ্যবিত্ত সাধারণ মানুষেরা দুয়ারেটে ঘুমিয়ে রয়েছে, তখন কিন্তু কবির মন সেই দুয়ারেটে ঘুমিয়ে নেই। কবির মন কিন্তু সদা জাগ্রত, তিনি কিন্তু ঘুমননি। হঠাৎই যেন পাশ থেকে কি শব্দ শোনা যাচ্ছে, কবি কিছুতেই যেন সেই শব্দের ডাককে অবজ্ঞা করতে পারছেন না, তাকে জেগে থাকতে হয়েছে। এই জাগা প্রকৃত অর্থে কবির এক মানবিক বোধের জন্য। সমাজ সচেতনতা বোধ কবিকে ঘুমোতে দিচ্ছে না, জাগিয়ে রাখছে বারে বারে তাকে। আর এই জাগরণের মধ্যে দিয়ে কবি শুনতে পান গভীর এক রাত্রির ডাক, যেখানে কবিকে কে যেন অবনী সম্বোধন করে ডাকছে, অবনী বাড়ি আছো। এই রাত্রির ডাক কিন্তু সময়ের, বহির্জগতের, পারিপার্শ্বিকতার, যেটা পাশ থেকে কবিকে হাতছানি দিয়ে বারে বারে ডাকছে। অবনী কথার প্রকৃত অর্থ ধরিত্রী বা পৃথিবী আমরা সকলেই জানি, কিন্তু এই কবিতা আলোচনার প্রসঙ্গে বলা ভালো অবনী হলেন কবির অন্তরাত্মা বা কবির স্বয়ং নিজে। আর এই অন্তরাত্মাই ঘুমন্ত পুরীতে জেগে বসে থাকে একা। অথবা এভাবেও আমরা একটু ঘুরিয়ে বলতে পারি, কবি যেন এই অন্তরাত্মার সঙ্গে একাত্ম হয়ে সম্পৃক্ত হয়ে গেছেন। সেই রাত্রির আহ্বান কেবলমাত্র কবি যেন শুনতে পাচ্ছেন, যেই আহ্বান বহির্জগতের। তাহলে প্রথম এই যে লাইনটি রয়েছে, দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়ানাড়া, অবনী বাড়ি আছো, এখানের অর্থটা তোমাদের কাছে সুস্পষ্ট হলো যে বহির্জগতের ডাককে কবি যেন অবজ্ঞা করতে পারছেন না। এই অবনী কথার অর্থ ধরিত্রী বা পৃথিবী হলেও কবিতার উল্লিখিত অবনী যেন কবি নিজেই। পরবর্তীতে, বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণমুখ সবুজ নালি ঘাস দুয়ারে চেপে ধরে, অবনী বাড়ি আছো। কবি এখানে বোঝাতে চেয়েছেন 12 মাস বৃষ্টি পড়ার মধ্যে আমাদের চোখের সামনে যে চিত্রটি বা ছবিটি তিনি স্পষ্ট করে তুলে ধরছেন, তা আসলে পাহাড়ি এলাকায় পাহাড়ের গায়ে গায়ে মেঘ ঘুরে বেড়ানো চিত্রকল্প। কবি মেঘকে এখানে গাভীর সঙ্গে তুলনা করেছেন, যা এক অনন্য সৌন্দর্য বোধ আমাদের মনে আনছে। গাভীর প্রতীকী ব্যঞ্জনা এখানে মেঘের অনুপম সৌন্দর্যকে আরও প্রাণবন্ত এবং রস সমৃদ্ধ করেছে। গাভীরা সাধারণত চড়ে বেড়ায় ঘাসের প্রত্যাশায়। ঘাসের কথা এনে কবি এখানে আমাদের সামনে এক প্রতিকূল অবস্থার কথা তুলে ধরছেন। পরাণমুখ অর্থাৎ প্রতিকূল যে ঘাস যেন জুতোবদ্ধ পাতার ন্যায় কবির বন্ধ ঘরের দুয়ার চেপে ধরছে, দুয়ারটাকে বন্ধ করে দিচ্ছে সবুজ নালি ঘাস। এই দুয়ার চেপে ধরা যেন এক দুর্যোগের পূর্ব সংকেত। ঘাস এখানে সাধারণ নিতান্ত প্রতীকী। লাইনটির ব্যঞ্জনা তোমরা বুঝতে পারছো? আসলে বলা হচ্ছে কবি কিন্তু যে অবনী বাড়ি আছো এই ডাকটি সাড়া দেওয়ার জন্যই যখন দুয়ারের সামনে এসে উপস্থিত হয়েছেন, তখন যেন সেই একটা বৃষ্টির রাতের চিত্রকল্প তিনি সকলের সামনে তুলে ধরছেন। যেন মনে হচ্ছে সবুজ নালি ঘাস পরাঙ্গমুখ অর্থাৎ প্রতিকূল এক পরিস্থিতি সৃষ্টি করে যেই দুয়ারের এতক্ষণ খিল নাড়ার শব্দ হচ্ছিল, সেই দুয়ারটাকেই খিল বন্ধ করে চেপে ধরেছে নালি ঘাসগুলো। লতানো ঘাস দুয়ারটাকে বা গেটকে যেন পুরোপুরি বদ্ধ করে রেখেছে। কবি কিছুতেই সেই দুয়ার যেন খুলতে পারছেন না। শেষ পাড়ায় বলছে, আধে কলিন হৃদয়ে দূরগামী,
ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো? কবি যখন অর্ধনিদ্রায় প্রায় মগ্ন, তখন তার মগ্ন চৈতন্য কোনো এক সুদূরের ব্যঞ্জনা, ভবিষ্যতের আকাঙ্ক্ষার স্বপ্ন। চতুর্দিকে প্রতিকূল পরিবেশে কবির মনের ক্লান্ত অবস্থা, তারই ব্যঞ্জনা কবির অর্ধ ঘুমের ঘোরে আচ্ছন্ন অবস্থার মধ্যে তিনি বুঝতে পারছেন। ভবিষ্যতের আকাঙ্ক্ষা কবির মনে চৈতন্যের জাগরণ ঘটায়। ব্যথার মাঝে কবি ঘুমিয়ে পড়েন, কিন্তু সেই ঘুমের ঘোর কাটানোর জন্যই তো রাত্রির নিস্তব্ধতা ভাঙার কড়া নাড়া শব্দ হচ্ছে। কড়া নাড়া শব্দের মধ্যে সেই প্রশ্নের জন্য আবার প্রতিধ্বনি হচ্ছে, অবনী বাড়ি আছো? তৃতীয় স্তবকে কবি ঘোর বর্তমানকে আমাদের সামনে আসলে তুলে ধরেছেন। ব্যথার মাঝেই ঘুমিয়ে পড়ি আমি, এ কথার মধ্যে দিয়ে কবির মনোব্যথাই প্রস্ফুটিত হয়েছে আসলে, যা বর্তমানে একমাত্রিক স্বার্থপরতার জন্য কবি মনকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করছে, রক্তাক্ত করে তুলছে। এভাবেই কবি চলমান বাস্তবতার প্রেক্ষাপটে বর্তমানের চিত্র আমাদের সামনে তুলে ধরে তার কবি মনের ভিতরকার বেদনার নীরব এক অনুচ্চারিত দীর্ঘশ্বাস আমাদের কাছে তুলে ধরেছেন। আধেকলিন হৃদয়ে দূরগামী, এ কথার মধ্যে দিয়ে। কিন্তু কবি যেহেতু জীবন প্রেমিক, সত্য সুন্দরের পূজারী, তাই হৃদয়ের ব্যথাকে সঙ্গী করে ঘুমিয়ে থাকতে তিনি চান না। তাই তিনি ফের রাতে কড়া নাড়ার শব্দ শুনতে পান। এই কড়া নাড়ার শব্দে রয়েছে সেই বহির্জগতের পুনরায় ডাক। সহসা শব্দটি এখানে রাত্রির আহ্বানকে অর্থপূর্ণ করছে, অর্থাৎ হঠাৎই তিনি তন্দ্রাচ্ছন্ন ঘোরের মাঝখানে আবার সেই শব্দ শুনতে পেলেন। শব্দের মধ্যে দিয়ে কবির দ্বন্দ্বপূর্ণ চেতনার অন্তরের সুপ্ত বোধকে জাগ্রত করেছে, যে বোধ তার ঘুম কেড়ে প্রেম নিম্নে রাতের আহ্বানে বহির্জগতের সঙ্গে মিলনের ডাক দিয়েছে। আসলে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই অবনী বাড়ি আছো কবিতাটি এক বর্ষামুখর রাতের কবিতা, যেখানে কবি নিজেই নিজেকে অবনী চরিত্ররূপে প্রকাশ করেছেন। একই সঙ্গে এটি একটি সাংকেতিক কবিতাও বটে, রূপক কবিতা, সাংকেতিক কবিতা, যাই বলো না কেন। আধুনিক নগরকেন্দ্রিক সভ্যতার অধিকাংশ মানুষ সম্পর্কে কবি হতাশ। তাদের একমাত্রিক জীবনের মধ্যে কবি স্বাভাবিক কারণে তাদের প্রতি আস্থা রাখতে পারছেন না। কাদের প্রতি? নগরকেন্দ্রিক মানুষদের প্রতি। তাদের জীবন কেমন যেন বধির, ব্যক্তিগত স্বার্থ ছাড়া তাদের জীবনের গণ্ডি কেমন যেন ছোট হয়ে আসছে। উন্মুক্ত জগতের দিকে তাকাবার তাদের কোনো ফুরসতই নেই। এক কৃত্রিম যন্ত্রচালিত জীবন গোছানো গ্রাস করে ফেলেছে তাকে। ছকবন্দি রুটিন মাফিক জীবন তাদের। মধ্যবিত্ত সামান্য সাজানো গোছানো জীবনের মধ্যেই থাকতে তারা অভ্যস্ত। কেন সাথে পাশে থাকতে চান না তারা? সব সমস্যা এড়িয়ে চলাই যেন তাদের ধর্ম। তারা সময়ের কোনো আঁচই গায়ে মাখতে চান না। এইসব ব্যাপারগুলোই সম্ভবত কবি শক্তি চট্টোপাধ্যায়কে বড় বেশি ভাবিত করেছিল। তিনি যেহেতু জীবনপ্রেমিক কবি, তাই এগুলোকে তার কেন জানি মনে হয়েছিল নিষ্ফল, অর্থহীন। আর এই নিষ্ফল জীবনের খেদ যেন কবিতার প্রতি ছত্রে ছত্রে প্রতিফলিত হয়েছে। বোঝা গেল? এই যে অবনী বাড়ি আছো কবিতাটির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম অবনী বলতে অ্যাকচুয়ালি কে? আমাদের কবি শক্তি চট্টোপাধ্যায়। বর্ষামুখর রাত্রে যখন সারা পাড়া বা সাধারণ মধ্যবিত্ত মানুষ সকলে ঘুমিয়ে রয়েছে, সেই ঘুমানোর মধ্যে যে শান্তি প্রশান্তি রয়েছে তা যেন অনুভব করছেন শক্তি চট্টোপাধ্যায়। হঠাৎই কড়া নাড়ার শব্দ থেকে তার ঘুমটা ভাঙে, এবং এই কড়া নাড়ার শব্দটা এখানে প্রতীকী ব্যঞ্জনা, যেটা বহির্জগতের ডাক বলে আমাদের মনে হয়। সাধারণ মধ্যবিত্ত মানুষ যেন মনে হচ্ছে সমস্ত জিনিস বেপরোয়াভাবে রয়েছে। তারা কোনো কিছুতেই নিজেদেরকে জড়াতে চান না। বাইরের ডাক তাদেরকে যেন অত্যন্ত ফিকে বলে মনে হয়। কিন্তু আমাদের কবি যেহেতু জীবন প্রেমিক, তিনি প্রকৃতি প্রেমিক, মানব প্রেমী, তাই তার কাছে এই ডাকটা যেন সাড়া দেওয়ার, তিনি চান সাড়া দিতে। কিন্তু কবির অন্তর্বেদনা, এক ব্যক্তিগত দুঃখের কারণে তিনি যেন সাড়া দিতে পারছেন না। বারে বারে সেই ডাক যেন ফিরে ফিরে আসছে, অবনী বাড়ি আছে কিনা। বহির্জগতের ডাক তিনি যেন কিছুতেই উপেক্ষা করতে পারছেন না। এই হচ্ছে অবনী বাড়ি আছো কবিতাটির আলোচনা। যারা ভিডিওটা এতদূর দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং কবিতাটির আলোচনা কতদূর তোমরা বুঝতে পারলে সেটাও কিন্তু অবশ্যই একটু জানাবে কমেন্টের মাধ্যমে।
এবং এই ক্লাসটির মধ্যে থেকেই এইসি বাংলার থার্ড সেমিস্টারের সম্পূর্ণ চ্যাপ্টার কিন্তু শেষ হলো। এরপরে আমরা বিভিন্ন রকমের এমসিকিউ প্র্যাকটিস করব। তোমরা জানো যে তোমাদের এইসি বাংলার ক্লাসগুলো কিন্তু হওয়ার পরই এমসিকিউ প্র্যাকটিস ক্লাস শুরু হবে। যেহেতু তোমাদের এইসি পেপারের সম্পূর্ণটাই এমসিকিউ বেসড পরীক্ষা হয়, তাই আমি চেষ্টা করব তোমাদের কিছু কিছু করে এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দেওয়ার। আর এই সম্পূর্ণ আলোচনাটা তোমরা যদি আরও ভালো করে বুঝতে চাও, শব্দার্থ সহ প্রশ্ন সহ, তার জন্য তোমাদের আমি যে বইটির কথা বলেছিলাম, আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত BA বাংলা পরিচয় থার্ড সেমিস্টার এইসি ছাত্রছাত্রীদের জন্য, সেই বইটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। তোমরা তোমাদের স্ক্রিনেও সেই বইটির ছবি দেখতে পাচ্ছ। এই বইটি যারা কিনতে চাইছো তারা কিন্তু অবশ্যই দেখো স্ক্রিনে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নম্বর আসছে, আরামবাগ বুক হাউসের সরাসরি যে হোয়াটসঅ্যাপ বিজনেস নম্বরটি রয়েছে তার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা এই বইটির কিন্তু অর্ডার প্লেস করতে পারো। যেহেতু বইটা খুব স্বল্প মূল্যের, তাই জন্য ফ্লিপকার্ট বা অ্যামাজনে অ্যাভেলেবেল হতে একটু দেরি হবে, এবং সেখানে কিছু সমস্যাও হতে পারে, যেহেতু একটা ডেলিভারি চার্জের ব্যাপার থাকে অনলাইন সাইটগুলোতে। তার থেকে ভালো হয় তোমরা ডাইরেক্ট কোম্পানির সাথে কথা বলে তাদের কাছে অর্ডার প্লেস করলে তারা কিন্তু তোমার বাড়িতে স্পিড পোস্টের মাধ্যমে বইটা পৌঁছে দেবে। বইটার ফার্স্ট লুক তোমরা অবশ্যই তোমাদের সামনে দেখে নিয়েছো। এবার বলবো বইটি তোমরা কিভাবে পাবে সেটা তো জানালাম। তোমরা চাইলে অবশ্যই বইটি সংগ্রহ করতে পারো এবং অতি দ্রুততা সহকারে তোমাদের বাড়িতে বইটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। অনেক বই কিন্তু ইতিমধ্যে অর্ডার প্লেস হয়েছে, যারা এখনো করনি তারা কিন্তু চাইলে অবশ্যই করতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।